ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে ফিঙ্গার এবং আইরিশ বা চোখের মনির ছাপ দেন তিনি। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন তারেক রহমানের সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও একই এলাকায় ভোটার হতে নিবন্ধন করেন। নির্বাচন কমিশন বলছে, এনআইডি কার্যক্রম সম্পন্ন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দীর্ঘ দেড় যুগ পর দেশে ফেরার 2 দিনের মাথায় ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে তারেক রহমান ভোটার হওয়ার জন্য আসবেন বিএনপির পক্ষ থেকে আগেই ইসিকে অবহিত করা হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় আগারগাঁয়ের ইসি ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত ১০৪ নম্বর রুমে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তারেক রহমানের স্বাক্ষর, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। সব ঠিকঠাক থাকলে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতা কমিশন ভবন ত্যাগ করলে এনআইডি নিবন্ধন নিয়ে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন তিনি। এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে কালকে কি সম্পন্ন হবে, যেহেতু সোমবার হচ্ছে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়া? আমাকে বলার সুযোগটা তো দিবেন। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। এর আগে শনিবার দুপুর 12:30টার দিকে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে কমিশনে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত কক্ষে গিয়ে ফিঙ্গার ও চোখের আইরিশ দেন জাইমা। অসুস্থ শাশুড়িকে দেখতে এসে গত 23 জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডাক্তার জুবাইদা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুপুর 1টার দিকে ইসি ভবন ত্যাগ করেন মা ও মেয়ে। নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও পাশের সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এছাড়াও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের 3য় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসেন তিনি। নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড় অতিক্রম করে গুলশানের বাসা থেকে সকাল 11:20 ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির সমাধিতে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নায়ক তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনের অগ্রসৈনিক হাদির অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করে দুহাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দলের সিনিয়র নেতাদের নিয়ে হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব বলেন,
গণতান্ত্রিক সংগ্রামের বীর যোদ্ধা হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। তার আগমনে নির্বাচন নিয়ে জনগণের সব শঙ্কা দূর হয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে সকাল 10:30টার পর গুলশানের বাসা থেকে রওনা হয়ে 11:15টার দিকে শাহবাগে পৌঁছলে নেতাকর্মী আর উৎসুক জনতার অভিবাদনে সিক্ত হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাওয়ার পথে জনতার জোয়ারে শাহবাগ পেরুতেই আধ ঘন্টার বেশি সময় লাগে তার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারা রাত তারা অবস্থান করে। সকালে ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেলেও পরে আবারও অবস্থান নেয় শাহবাগে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় মির্জা ফখরুল জানান, রাশেদ খান ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। রাশেদ খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় সামিল হতে তার বিএনপিতে যোগ দেয়া। সালাউদ্দিন আহমেদ বলেন, মেধা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে রাশেদ খানের মতো তরুণদের ব্যাপক সমর্থন নিয়ে দেশকে গড়ে তুলতে চান তারেক রহমান। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবুও নির্বাচন থেকে সরবেন না। এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামায়াতের প্রার্থী মাওলানা মোবারক হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইশাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মেঘনা নদীর একপারে কিশোরগঞ্জের ভৈরব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে ওপারে যেতেই গাড়ির চাকা স্পর্শ করল আশুগঞ্জের মাটি। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তাদের শরিক জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন এখানে। আলেম যেহেতু দাঁড়াইছে, আশিকের রাসূল, আমরা ওনাকেই চাই। জুটের থেকে যেহেতু নির্বাচন দিছে, যেহেতু দলতে দিছে না, যেহেতু যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব। দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। তবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ জানান, তাদের আসনে ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, তারা খেজুর গাছের পক্ষেই কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা মনে করি। দেশনায়ক জনাব তারেক রহমান দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে জোটকে আসনটা ছেড়ে দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 5 বছরে এই 55 বছরের যে গ্যাপগুলি, অবহেলিত সংখ্যাটা বাদ দিয়ে এলাকার জনমানুষের চাহিদা পূরণ হওয়ার সক্ষম হবে ইনশাআল্লাহ।
আশুগঞ্জে মেঘনা নদীর তীরে ধানের বিশাল পাইকারি বাজার। হাওড় অঞ্চলের এসব ধান 4 শতাধিক অটোমেটিক রাইস মিলে সিদ্ধ হয়ে 15 ঘন্টায় চালে রূপান্তরিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বলা হয় আশুগঞ্জকে। এখানে 11টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটি সার কারখানা। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। এত কিছু থাকার পরেও ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি। তাই এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন আশুগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।